হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আইপিএল 2025-এর ম্যাচ 12 কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ গতকাল রাতের ম্যাচ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমি খুব ভালো মতো জানি গতকাল খেলা দেখে সকলেরই মনে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ডিপার্টমেন্টে কোনো উইকনেস নেই, প্রচণ্ড স্ট্রং একটা টিম এবং এরা তো ভীষণ ভালো ক্রিকেট খেলেছে। গতকাল রাতে এদের জন্য সব পারফেক্ট গেছে এবং কেকেআরের জন্য কিচ্ছু ঠিক যায়নি, সব কিছু ভুলভাল হয়েছে, অনেকগুলো ভুল সিদ্ধান্ত, অনেক বাজে ক্রিকেট এবং প্রচণ্ড উইক একটা টিম মনে হচ্ছে। ব্যাটিংয়ের ডিপার্টমেন্টটা স্পেশালি একদম ফর্মে নেই, একদম টাচে নেই। এরা কি সত্যি প্লে অফসে যেতে পারবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের মতো এরা তো খেলতে পারছে না, এদের তাহলে কি হবে? কামব্যাক কি এদের সম্ভব? আমি জানি নানান ধরনের সংশয়, নানান ধরনের প্রশ্ন কেকেআর ফ্যানদের মাথায় এখন ঘোরাফেরা করছে। সবকিছুকে নিয়ে আমি আলোচনা করবো, কিন্তু সবার আগে যেটা বলতে চাই এই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপারে। ইনফ্যাক্ট আইপিএল 2025-এ তারা একমাত্র টিম যাদের ব্যাপারে আমি বলেছি, মানে হেরে যাওয়া টিমগুলোর মধ্যে যাদের ব্যাপারে আমি বলেছিলাম যে এই টিমটা কিন্তু হতে পারে হারছে, কিন্তু এরা কিন্তু ভালো ক্রিকেট খেলছে এবং এদেরকে আপনারা ওয়াংখেড়েতে যেতে দিন। ওয়াংখেড়েতে এদেরকে আমরা একবার খেলতে দেখে নিই, তারপর এদের ব্যাপারে আমরা একটা ন্যারেটিভ তৈরি করতে পারি যে হ্যাঁ এরা ভালো ক্রিকেট খেলছে বা খারাপ ক্রিকেট খেলছে, হ্যাঁ স্ট্রং টিম বা খারাপ টিম। কারণ চেন্নাইতে বা আহমেদাবাদে চিপকে আমরা দেখতে পেয়েছি সিএসকের বিরুদ্ধে ম্যাচ কিংবা জিটির বিরুদ্ধে আহমেদাবাদে, আমার কিন্তু মনে হয়নি এই টিমটা দুর্বল দেখাচ্ছে, এই টিমটা খারাপ টিম। ওরা ভালো ক্রিকেট খেলছিল, হ্যাঁ অপোনেন্ট কিছু জায়গাতে হয়তো একটু এগিয়ে যাচ্ছিল, যে কারণে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাচ্ছিল ম্যাচগুলো। তাদের টিমে কোথাও একটা হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে ছিল না, বুমরা ছিল না, সেকেন্ড ম্যাচে বুমরা আনঅ্যাভেলেবেল, থার্ড ম্যাচে ইনফ্যাক্ট কেকেআর এগেনস্টে বুমরা আনঅ্যাভেলেবেল। বুমরা ফিরে গেলে কিন্তু এই টিমটাকে আরও ডেঞ্জারাস দেখাবে এবং ওয়াংখেড়েতে সূর্যা কুমারের যেরকম পারফরমেন্স থাকে, তিলক বর্মার যেরকম পারফরমেন্স থাকে, গতকাল রাতে আপনারা যে জিনিসটা দেখতে পেয়েছেন সেখানে সূর্যা সেভাবে ব্যাটে তো দেখুন একদম লাস্টে নেমেছে, সূর্যা ইম্প্যাক্ট ছাড়াই, তিলক বর্মা ইম্প্যাক্ট ছাড়াই এরকম ক্রিকেটে আপনারা দেখতে পেয়েছেন। এই ব্যাটিংটা আরও বিধ্বংসী দেখাবে, আরও ডেঞ্জারাস দেখাবে। রোহিত শর্মা ফর্মে নেই তা সত্ত্বেও দেখাবে। এই ব্যাটিং লাইন আপটার একমাত্র সমস্যা হচ্ছে টপ অর্ডার, উইল জ্যাক্স তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা, তাদেরকে কিন্তু খুব স্ট্রং লাগছে না, তাদের কিন্তু খুব টাচে আছে তারা মনে হচ্ছে না। বিশেষ করে এখানে রোহিত শর্মার কথা বলবো। উইল জ্যাক্সের মধ্যে যদিও বা কোথাও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ আপকামিং ম্যাচেসগুলোতে সে হয়তো পারফরমেন্স দেবে, হয়তো যেরকম বিধ্বংসী ব্যাটিং তাকে আমরা করতে জানি, যে কারণ তাকে চিনি, সেরকম ব্যাটিং সে করবে, কিন্তু রোহিতকে কোথাও একটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এবং এটা একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের কালকে কনসার্ন, যে মুম্বাই ইন্ডিয়ান্সের ওরকম একটা ছোট চেস, তার পরবর্তীতে রোহিত শর্মা কালকে ফর্মে ফিরতে পারলো না। কালকে খুব সুন্দর সুযোগ ছিল, কারণ প্রত্যেক দিন আস্কিং রেট এতটা কম থাকবে না। কালকে রোহিত টাইম নিয়ে একটা ঠিকঠাক ইনিংস খেলতে পারতো, কনফিডেন্স পেত, সেক্ষেত্রে কে বলতে পারে কামব্যাক হতো। এর পরবর্তীতে সেই সুযোগ মুম্বাই ইন্ডিয়ান্স মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু রোহিত সেটা পাবে না। তো দেখা যাক রোহিত ফর্মে ফিরতে পারে কিনা, একমাত্র কনসার্ন। এবং তার সঙ্গে সঙ্গে রিকেলটন কালকে সে রান করেছে, একবার যেই টাচে চলে এসছে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে ছন্দে দেখিয়েছে, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই এই ব্যাটসম্যানটার পোটেনশিয়াল রয়েছে, যেটার ব্যাপারে আমরা জানি। রিকেলটনের ব্যাপারে এটা আমরা জানি যে প্রচুর ভালো ক্রিকেটিং শটস তার হাতে রয়েছে। এবার সেই জিনিসটাকে সে কি ক্যারি ফরওয়ার্ড করতে পারে পরবর্তী ম্যাচগুলো, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ ওপেনিং জুটি যদি আপনার ওয়ার্ক না করে, রোহিত ফর্মে নেই, রিকেলটনকে গতকালও কিন্তু শুরুর দিকে যদি আপনারা দেখেন দুর্বল দেখিয়েছে, খুব যে ভালো একদম ব্যাটে সুন্দর বল আসছিল, প্রপার ক্রিকেটিং শট সে খেলতে পারছিল সেরকম ব্যাপার নয়। তো এই ওপেনিং জুটির জায়গাতে অ্যাটলিস্ট একজনকে ফর্মে থাকতে হবে, বাকিটা সূর্যা, তিলক, হার্দিক বলতে পারেন আপনারা। আহমেদাবাদের ম্যাচে কোথাও একটা সে সাফার করছিল, কোথাও একটা খুব একটা তাকে মনে হচ্ছিল আটকে যাচ্ছে, কোটা ফর্মে নেই, টাচে নেই, কিন্তু এই হার্দিক কিন্তু দারুণ ইনিংস খেলবে, আপনারা ওয়েট করে যান। সেদিন অ্যাকচুয়ালি বোলিং ভীষণ ভালো হয়েছিল, হার্দিকের ব্যাটিং নিয়ে কিন্তু কোনো ধরনের কনসার্ন এখনো আমি দেখছি না। অশ্বিনী কুমারকে গতকাল প্রচন্ড বেশি প্রমিসিং মনে হয়েছে। দেখুন টি20 ফরম্যাটে অনেকেই উইকেট পায়, উইকেট পেয়েছে বলে প্রশংসা করছি এরকম একেবারেই ভাববেন না। বোলারটা যেরকম রান আপ, যেরকম ফলো থ্রু, যেরকম অ্যাকশন, কোথাও একটা কনফিডেন্স বুঝতে পারা যায় একজন বোলারের, সুন্দর রিদমও লাগে, সেই জিনিসটা কিন্তু অশ্বিনী কুমারকে গতকাল দেখে মনে হয়েছে। এবং যেরকম লাইন লেংথ তো গতকাল বজায় রেখেছে, সেটা যদিও কন্টিনিউ করতে পারে, এই বোলারটা মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু অনেক কিছু দেবে। আমি জানি না জাসপ্রীত বুমরা ফিরে আসার পরবর্তীতে ও খেলতে পারবে কি পারবে না, হয়তো বাদ পড়বে, কিন্তু একে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখবে। গতকাল যেরকম একে দেখিয়েছে এর মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল রয়েছে। এবং এছাড়াও পুথুরের কথা বলবো, পুথুর কিন্তু এর আগের ম্যাচগুলোতে চিপকে অ্যাকচুয়ালি খুব ভালো পারফরমেন্স দিতে পেরেছিল। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটিং মুম্বাই ইন্ডিয়ান্স বানায়, যেটা চিরকাল হয়ে এসেছে। হার্দিক, বুমরা, তার সঙ্গে সঙ্গে কৃণাল পান্ডিয়া, সূর্যা কুমার, সেই জিনিসটা কিন্তু এখনও আপনারা কন্টিনিউড হতে দেখতে পাচ্ছেন এই সিজনে। এই দুটো প্লেয়ার এরা কোথাও একটা স্কোয়াডটাকে, মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে আপনি এখন যখন তাকাবেন আপনার ডিফারেন্ট একটা স্কোয়াড মনে হবে। যখন আইপিএল শুরু হয়েছে আপনার ডিফারেন্ট একটা স্কোয়াড মনে হচ্ছিল। এটাই কিন্তু স্কাউটিংয়ের গুরুত্ব। ওদের ট্রেন্ট বোল ছন্দে রয়েছে, স্যান্টার ছন্দে রয়েছে। ইনফ্যাক্ট গতকাল 6 জন বোলারকে দিয়ে বল করানো হচ্ছে, তারা প্রত্যেকে উইকেট পেয়েছে, একটা বা একাধিক। এবং আপনি যখন দেখবেন একটা বোলিং লাইন আপে বোল্ট রয়েছে, স্যান্টার রয়েছে, তার সঙ্গে এরকম ইয়ং প্রমিসিং ইন্ডিয়ান বোলার্স রয়েছে, বুমরা রয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে ইউথ, দুটোর একটা সঠিক সংমিশ্রণ। তো কোথাও একটা মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু
আমার এবছর খুব ভালো টিম মনে হচ্ছে। খালি ওপেনিংয়ের জায়গাটা, ওই যে টপ 3 ওই জায়গাটা, ওই স্লটটা যদি তারা একবার ফিক্স করে ফেলতে পারে, কথা রোহিত যদি ফর্মে আসতে পারে, যেটার এবছর আমার চান্সেস সেভাবে, কারণ যেরকমভাবে তার উইকেট পড়ছে সেগুলো খুবই খুবই খারাপ দেখাচ্ছে সত্যি বলতে। রোহিতের ফর্ম সত্যি বলতে একজন ইন্ডিয়ান হিসেবে ভাবাচ্ছে, তার কারণ সে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন। দেখা যাক যে সেই জায়গাটা তারা কি করে। ওটা ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ভালো টিম দেখাচ্ছে। ওরা কিন্তু হতে পারে 3টের মধ্যে 2টো হেরে গেছে, কিন্তু ওরা কিন্তু নিজেদের জায়গা থেকে প্রচন্ড প্রচন্ড বেশি কনফিডেন্ট থাকবে। আচ্ছা, এবার যদি কথা বলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, দেখুন সবাই জানে এটা একদম পরিষ্কার যে এখানে কেকেআরের ব্যাটিংয়ের সমস্যা। অজিঙ্ক্য রাহানে একটা ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ খেলেনি। কুইন্টন ডিকক একটা ম্যাচ অসাধারণ খেলেছে, বাকি 2টো ম্যাচ খেলেনি। তার সঙ্গে সঙ্গে আপনারা রঘুবংশীকে দেখে মনে করবেন যে হ্যাঁ ভাই প্রপার ক্রিকেটিং শটস খেলছে, ছেলেটা ভালো দেখাচ্ছে, তাকে খুব সাউন্ডেড মনে হচ্ছে ব্যাটিংয়ে, কিন্তু তার উইকেট পড়ে যাচ্ছে, সে বড় খেলতে পারছে না। রঘুবংশীকে এটার ব্যাপারে ভাবতে হবে। রঘুবংশীকে আমি প্রথম থেকে বলে আসছি যে কেকেআরের সেট আপে এই প্লেয়ারটার দিকে আমি তাকিয়ে রয়েছি, এ ভালো খেলুক আমি চাই, কিন্তু সেটা করবার জন্য কোথাও একটা আরেকটু ম্যাচুরিটি দেখাতে হবে। ছেলেটার বয়সটাও প্রচণ্ড কম, এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে এই জায়গাগুলোতে ছেলেটা কাজ করবে এই আশাই আমি রাখছি। কিন্তু বাকিদেরকে নিয়ে এখানে আমি আসলে আলোচনা করতে চাইবো যারা একেবারেই কোনো পারফরমেন্স দিচ্ছে না, এবং যাদেরকে না মনে হচ্ছে যে এরা টাচে রয়েছে, তার সঙ্গে না মনে হচ্ছে যে এদের মেন্টালিটির জায়গাটা, যে মেন্টাল স্পেসটা সেটা সঠিক জায়গায় রয়েছে। কারণ আপনারা দেখুন রাসেল, তার সঙ্গে সঙ্গে রমনদীপ, রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়ার, এদের উপরে কিন্তু কেকেআর অনেক ট্রাস্ট দেখিয়েছে। প্রথম ম্যাচে তাদের যেরকম পারফরমেন্স ছিল বা গতকালের ম্যাচে তাদের যেরকম পারফরমেন্স ছিল সেটা ভীষণ ভীষণ খারাপ। আপনারা দেখুন প্রথম ম্যাচেও কিন্তু কেকেআরের ব্যাটিংয়ে কোল্যাপস দেখতে পাওয়া গেছিল। সেকেন্ড ম্যাচে খুব কম রান টার্গেট ছিল, চেস করছিল কম রান। কুইন্টন ডিকক ভালো ইনিংস খেলে দিয়েছে, মিডিল অর্ডারের ঘাড়ে দায়িত্বই যায়নি, কোথাও একটা কেকেআর জিতে গেছে। কিন্তু যখনই মিডিল অর্ডারকে কোথাও একটা রেজাল্ট দিতে হবে এরকম সিচুয়েশন কেকেআরের জন্য তৈরি হচ্ছে, তারা কিন্তু প্রথম ম্যাচে তৃতীয় ম্যাচে ফেল করেছে। এবং সব থেকে যেটা খারাপ ব্যাপার, দেখুন আউট হয়ে যাওয়া বড় বিষয় নয়, কিন্তু যেভাবে আউট হচ্ছে সেটা হচ্ছে মূল চিন্তার জায়গা। কালকে রাহানে যেভাবে উইকেটটা ছুড়ে দিল, আমরা কিন্তু অজিঙ্ক্য রাহানে উইকেট এইভাবে ছুড়ে দিচ্ছে, একদম ফিল্ডারের হাতে ক্যাচ, ওখানে আলাদা করে সেট করা, ওই জায়গায় যে কোনো বল করা হচ্ছে, প্ল্যানিংয়ে একদম ট্র্যাপে পা দিয়ে দিচ্ছে রাহানে। আমরা নর্মালি দেখতে পাই না, রিঙ্কু সিং একেবারে ট্র্যাপে পা দিয়ে দিল, আগের বলে বাউন্ডারি, তারপরের বলে ওই সময় দরকার নেই, প্রচুর উইকেট পড়ে রয়েছে, এখনো অনেক ওভার বাকি রয়েছে, একটু ধরে খেলার দরকার রয়েছে। তারপরেও সে অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করে যাচ্ছে, একদম যেখানে ফিল্ডার সেট করা সেখানেই ক্যাচ দিয়ে দেওয়া। সেম জিনিসটা রঘুবংশীর ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। রঘুবংশী দুর্দান্ত ক্রিকেট খেলছিল গতকাল, খুব সুন্দর দেখাচ্ছিল, তারপর যেভাবে উইকেটটা ছুড়ে দিল ওই সিচুয়েশনে ওই শটটার ডিমান্ড আসলে ছিল না। তো এই জায়গাগুলোতে কেকেআরকে কাজ করতে হবে। রাসেলকে তো কখনোই ছন্দে মনে হয় না, রমনদীপ লাস্টে যে জায়গায় কালকে ব্যাট করতে নেমেছে, মানে আগের ব্যাটসম্যানরা এমন সিচুয়েশন তৈরি করে দিয়ে গেছে, আপনি রমনদীপকে আলাদা করে বলবেন কি? এখন প্রশ্ন হচ্ছে এটাই যে মনীষ পান্ডেকে এই ব্যাটিং লাইন আপে কোনোভাবে কি ফিট করা যায়? এটা একটা বিশাল বড় প্রশ্ন, কারণ আমার মনে হয় না যে কাউকে এখানে কেকেআর বাদ দেবে, মনীষ পান্ডেকে তারা ঢোকাবে, তারা সেম টিমই খেলাবে, তাদের যা স্কোয়াড রয়েছে তাতে করে এইটাই বেস্ট প্লেইং 11। এবার এরা কেউ ছন্দে নেই, কেউ ফর্মে নেই, এটাই হয়ে গেছে কেকেআরের মূল সমস্যা। একটাই মাত্র জিনিস হতে পারে, রমনদীপের জায়গায় মনীষ পান্ডে। আমি জানি না সেটা কেকেআরের ফ্র্যাঞ্চাইজি ভাবছে কিনা, বা করলে কতটা সেটা ঠিক হবে ভুল হবে আমি সত্যি বলতে জানি না। তবে যদি তাদের স্টেবিলিটি যদি ডিমান্ড থাকে তাহলে মনীষ পান্ডেকে তারা একবার ট্রাই করে দেখতে পারে, যদি খুব শিগগিরই তারা ট্রাই করবে বলে আমার মনে হচ্ছে না। এবং এটা কোথাও একটা উইনিং সেট আপ, এই টিমটাই অ্যাকচুয়ালি গত বছর ট্রফি দিয়েছে, আর একটু কন্টিনিউ করা উচিত বলে সত্যি বলতে আমি বিশ্বাস করি। দেখা যাক এখানে ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা কি থাকে। অনেকেরই এখানে অজিঙ্ক্য রাহানেকে নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। দেখুন আমার মনে হয় যে রাহানে এখন মিডিল অর্ডারের যে সিচুয়েশন, তারা যতক্ষণ না প্রপার ফর্মে ফিরছে ততক্ষণ না রাহানের একটু ডিফেন্সিভ মোডে এবার চলে যাওয়ার সময় এসেছে। কারণ যেভাবে কোল্যাপস প্রথম ম্যাচে হয়েছে, তৃতীয় ম্যাচে যেভাবে কোল্যাপস হয়েছে, এরকম কোল্যাপস হলে কিন্তু ব্যাটিং অর্ডারে মানে কোনো টিম জিততে পারে না। যে যে টিমের কোল্যাপস হচ্ছে, ধরুন সিএসকে কোল্যাপস হচ্ছে, জিততে পারছে না, এটা সম্ভব নয় কখনো। পার্টনারশিপ হতে হবে, এবং সেইটা রাহানেকে কোথাও একটা অ্যাঙ্কার রোলটা প্লে করতে হবে, যেটা ধরুন অনেক বছর আমরা কোহলিকে একটু স্ট্রাইক রেট কমে গেছে, কিন্তু সেই অ্যাঙ্কার রোলটা প্লে করে সে একটা সেফ স্কোর আরসিবি সবসময় নিয়ে যায়। এবার হ্যাঁ হতে পারে আপনি বলতে পারেন তারপরে আরসিবি ট্রফি জিততে পারেনি, সেই জিনিসটা হয়তো আমরা কেকেআরের সঙ্গে দেখতে পেতে পারি, কিন্তু অ্যাটলিস্ট কেকেআর একটা সম্মানজনক জায়গাতে থাকবে। সেইটা রাহানে যদি মেক শিওর করে, একটু যদি ডিফেন্সিভ মোডে গিয়ে যে 6 বার আমি অ্যাটাকিং মোডে ব্যাটিং করলাম, তারপরে আমি কোথাও একটা হোল্ড ব্যাক করছি, আমি সিঙ্গেল দিয়ে যাচ্ছি, এবার বাকিরা আমার আশেপাশে থেকে চালাচ্ছে, কারণ সেরকম ব্যাটসম্যান কেকেআরে রয়েছে, সেরকম এক্সপ্লোজিভ ব্যাটসম্যান। তো সেটা আমার মনে হয় একটা প্ল্যানিং হতে পারে। দেখা যাক সেটা এখানে কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে করা হয় নাকি। রাহানে যেরকম অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে সিএসকেতে খেলেছে, কেকেআরের জন্য প্রথম ম্যাচটা খেলেছে, সেটা কি তারা কন্টিনিউ করে, বা যদি সত্যিকার ডিফেন্সিভ মোডে কোথাও একটা রাহানে চলে যায়, সেটাও কি আইপিএলের এই জামানাতে খুব একটা সঠিক ব্যাপার? তো এখানে অনেক
অনেক যদি কিন্তু রয়েছে, অনেক কনফিউশন রয়েছে, যেগুলোর উত্তর কোথাও একটা কেকেআর ম্যানেজমেন্টকে এখানে খুঁজে বের করতে হবে। এবং নারিনকে ওপেন করতে পাঠানো কি ঠিক হচ্ছে, এটা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই তৈরি হবে আমি জানি। দেখুন, সুনীল নারিনকে আর কিছু ম্যাচে ট্রাই করে দেখা উচিত আমার মতে। অনেকে বলবে যে নারিন যদি লোয়ার অর্ডারে খেলে তাহলে তার ব্যাটিং আরোই খারাপ হয়ে যাবে, মানে তাহলে ওর থেকে কিছুই বের করা যাবে না। তার থেকে টপ অর্ডারে হতে পারে যে ফর্মে ফিরে গেল, হতে পারে একটু অ্যাটাকিং ব্যাটিং করে দিল, অ্যাটলিস্ট একটা 15 বলে 30, এরকম চিন্তাভাবনা অনেকের থাকতে পারে, সেটা অবশ্যই একটা সম্ভাবনা। কিন্তু আমার কোথাও একটা মনে হয় আপনি যখনই নারিনকে টপ অর্ডারে নামাচ্ছেন এবং সে পারফরমেন্স দিতে পারছে না, সঙ্গে সঙ্গে তার উইকেটটা পড়ে যাচ্ছে, কিছু ডটস খেয়ে চলে যাচ্ছে, মোমেন্টামটা সঙ্গে সঙ্গে শিফট করে যাচ্ছে বোলারদের দিকে, সঙ্গে সঙ্গে শিফট করে যাচ্ছে অপোনেন্টের দিকে। কেকেআর মোমেন্টাম ধরে রাখতে পারছে না, একদম শুরুতেই একটা উইকেট হারিয়ে যাওয়া। আর কথার কথা ধরুন ডিকক এবং রঘুবংশী তারা ওপেন করতে নামছে, তখন আপনি দেখছেন যে 6 ওভারে 60 ফর নো লস অথবা 70 ফর নো লস, সেটা মোমেন্টামটা কেকেআরের সঙ্গে থাকে। মোমেন্টামটা আপনি প্রথমেই একটা উইকেট আপনি এমই দিয়ে দিচ্ছেন অপোনেন্টকে এবং মোমেন্টাম ওদের দিকে চলে যাচ্ছে, তারপর বোলাররা কনফিডেন্স পেয়ে যায়, তখন অপোনেন্টের ক্যাপ্টেন কনফিডেন্স পেয়ে যায়। খুব অবভিয়াস একটা ব্যাপার, একটা উইকেট কিন্তু ম্যাটার করে। মোমেন্টামের খেলা, টি20 ক্রিকেট সবটাই মোমেন্টাম। আর নারীদের থেকে দেখুন কেকেআরকে মুভ অন করতে হবে। বোলার নারিন সবসময় তার কেকেআর টিমে জায়গা থাকবে 100%, কিন্তু এই ব্যাটসম্যানের থেকে কিছু একটা বের করে নেব, এই যে প্রসেসটা, মানে এর থেকে বেরোনো হোক এবং প্রপার যারা ব্যাটসম্যান তাদেরকে ওপরে সুযোগ দেওয়া হোক, যেটা অন্যান্য টিম করে। এই ফাটকার উপরে বিশ্বাস কম রেখে ক্রিকেটের উপরে বিশ্বাস রাখা হোক, গ্রামারের উপরে বিশ্বাস রাখা হোক, রঘুবংশীর মতন প্লেয়ারকে টপ অর্ডারে খেলানো হোক, সে একদম প্রথম বল থেকে খেলবে এবং সে নিজের মতন করে ইনিংসটাকে গড়তে পারবে। আপনি রঘুবংশীকে নামাচ্ছেন ক্রিটিক্যাল সিচুয়েশনে, তখন বাচ্চা ছেলে সে কিছু ভুলভাল করে ফেলছে, একদম 0-তে 0, রানও 0, উইকেটও 0, সেই সময় রঘুবংশীকে নামিয়ে দেখুন শুভমান গিলের মতন তারও খেলা বেরিয়ে আসবে। শুভমান গিলকে মিডিল অর্ডারে কেকেআর খেলাতো, তখন নানান ধরনের প্রবলেম, কিছু ভালো পারফরমেন্স দিতে পারেনি, একটা ম্যাচে পারফরমেন্স দিয়েছিল, তার পরবর্তীতে ওকে উপরে তুলে আনা হয়েছিল। রঘুবংশীর ক্ষেত্রে সেই জিনিসটা করা হোক। নারিন কি দেবে, নারিন কেকেআরকে কত কিছু দেবে, আর একটা ট্রফি দিয়ে দিয়েছে। আমার মনে হয় না যে সুনীল নারিন বিশাল কিছু একবারে দিয়ে দেবে কেকেআরকে। পরবর্তীতে ওর কত বছর ক্রিকেটার বেঁচে রয়েছে বলুন তো, সেখানে রঘুবংশীতে ফোকাস করা হোক। ওর অনেক বছর ক্রিকেট বাকি রয়েছে, ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এই এক বছর কোনো মতে টুর্নামেন্ট পেয়ে গেলাম, ট্রফি পেয়ে গেলাম, সুনীল নারিনের উপরে আর এতটা রিলাই করা ব্যাটসম্যান সুনীল নারিনের উপরে আমার মনে হয় না উচিত। আর বোলিংয়ে কোনো কনসার্নস রয়েছে, কোনো চেঞ্জেস দরকার রয়েছে বলে সত্যি বলতে আমার মনে হচ্ছে না। যা রয়েছে ভালো রয়েছে, এদের থেকেই পারফরমেন্স বেরোবে। স্পেন্সার জনসনের জায়গাতে নোটস দিয়ে অনেকে বলতে পারে, কিন্তু জনসন কিন্তু খারাপ করেছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়নি। হ্যাঁ, কেকেআর ম্যানেজমেন্ট এটা মনে করতেই পারে যে নোটস দেখে খেলিয়ে দেখা যাক, হয়তো জনসনের থেকে বেটার নোটস দিয়ে করবে, সেটা হতেই পারে। কে বলতে পারে, নোটস দেখে খেলানো হলো, প্রথম ম্যাচে 3টে উইকেট 4টে উইকেট নোটস দিয়ে নিয়ে নিল, হতেই পারে, সেই জিনিসটা ট্রাই করে দেখা যেতে পারে। কিন্তু যারা খেলছে তারা কিন্তু খারাপ করছে না। রাহানে গতকালের ম্যাচে যদি আপনারা দেখেন, ক্যাপ্টেন্সিতে আরেকটু তাকে এফেক্টিভ হতে হবে, আরেকটু তাকে ইম্প্যাক্টফুল হতে হবে, কোথাও একটা ডাইনামিক হতে হবে। তার কারণ বোলিং চেঞ্জেস, মানে আপনারা দেখুন শুরুতে অ্যাকচুয়ালি ভালো বল করছিল কিন্তু হর্ষিত রানা, তাকে কোথাও একটা সরিয়ে দেওয়া হলো, এবং জনসন ভালো করছিল, তাকে সরিয়ে দেওয়া হলো। তার পরবর্তীতে আপনারা দেখুন বরুণকে এবং নারিনকে, বরুণকে যদিও বা আনা হলো পাওয়ার প্লেতে, নারিনকে অনেকটা পরে আনা হলো। আপনার সব থেকে এক্সপিরিয়েন্স বোলার, আপনার সব থেকে ইম্প্যাক্টফুল বোলার ওভার দি ইয়ার্স, সবচেয়ে লম্বা সময় ধরে নারিন যেটা করতে পেরেছে সেটা কেকেআরের অন্য বোলার্সরা করতে পারেনি। এই সেটআপের মধ্যে নারিনকে তাহলে কেন শুরুতে আনা হচ্ছে না? নারিনকে আগে আনা হোক। এরকম ম্যাচে না, 117 ম্যাচে যদি আপনি 6 ওভারে 60 খেয়ে যান, আমি কমসে কম ধরছি, তারা তো বেঁচে থাকছে 57 রান। তারপরে আপনি নারিন খেলেন, নারিন আপনাকে কি ম্যাজিকটা করে দেবে? এত কম রান বোর্ডে থাকলে তখন যত ধরনের বন্দুক আছে সবটা বের করো, বের করে একদম অপোনেন্টের উপরে অ্যাটাক করে দাও ফাস্ট বল থেকে। এটাই হওয়া উচিত প্ল্যানিং, এটা হওয়া উচিত স্ট্র্যাটেজি, যেটা গতকাল রাহানেকে ক্যাপ্টেন হিসেবে ফলো করতে দেখতে পাওয়া যায়নি। এবং ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি টাকা দিয়ে যে কেনা হয়েছে, 23 কোটি প্লাস, সেটা হয়ে গেছে গন্ডগোল। অত টাকা দিয়ে যদি আপনি কিনেছেন, মানে এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কেকেআরের টিম প্রিভিউতে আলোচনা করেছি। শ্রেয়াস আইয়ারকে তাহলে কিনে ফেলতে পারতেন, কিংবা আপনারা সেক্ষেত্রে নীতিশ রানাকে কিনে ফেলতে পারতেন, সল্টকে কিনে ফেলতে পারতেন। ওই দামে একসঙ্গে রানা, তার সঙ্গে সঙ্গে স্টার্ক, আপনারা দুজনকে হয়তো পেয়ে যেতেন। কিন্তু ওই প্লেয়ারটার পেছনে এত টাকা দিয়ে দৌড়ানো, মানে আইআরকে অ্যাকচুয়ালি 2021-এর দিক করে যখন মেগা অকশন হয়েছিল, তখনও যেভাবে রিটেনশন করা হয়েছিল, শুভমান গিলকে না ধরে রেখে রাহুল ত্রিপাঠী কেকেআর হয়ে ভালো পারফরমেন্স দিত, তাকে ধরে না রেখে, সেটাও বোকা বোকা ছিল, এবারও বোকা বোকা হয়েছে। তো ভেঙ্কটেশ আইয়ার একেবারে ছন্দে নেই। একজন ব্যাটসম্যান কিরকম ফর্মে রয়েছে সেটা পিচে দেখে তাকে পরিষ্কার বুঝতে পারা যায়। ব্যাটটা কীভাবে বলের দিকে যাচ্ছে, ব্যাটে কোন জায়গাতে বল লাগছে, পা কীরকম নড়ছে না নড়ছে, ফেশিয়াল এক্সপ্রেশনও অনেক ক্ষেত্রে ম্যাটার করে। মানে আপনি বুঝতে পারবেন যে একটা প্লেয়ার সে কি নিজেকে কনফিডেন্ট সে অনুভব করছে, সে কি কমফোর্টেবল, সেটা কিন্তু
কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। দেখা যাক সে ফর্মে কত তাড়াতাড়ি ফিরতে পারে বা আদৌ ফিরতে পারে কিনা, তার উপরে এই সিজনে কেকেআরের পারফরমেন্স কীরকম হবে সেটা ডিপেন্ড করতে চলেছে। খুব একটা ভ্যালুয়েবল জায়গাতে অ্যাকচুয়ালি ভেঙ্কটেশ আয়ারকে খেলানো হয় এবং সে যদি পারফরমেন্স না দেয়, অনেক ক্ষেত্রে এরকম হয়, এর আগে আমরা বিভিন্ন সিজনে বিভিন্ন টিমের ক্ষেত্রে দেখতে পেয়েছি অনেক দাম দিয়ে একটা প্লেয়ারকে কিনে নেওয়া হচ্ছে, সেই প্লেয়ার যখন পারফরমেন্স দিচ্ছে না সেটার ইম্প্যাক্ট শুধুমাত্র সেই প্লেয়ারটার উপরে নয়, গোটা সাইডটার উপরে পড়ছে। তো দেখা যায় কেকেআরের ক্ষেত্রে সেই ঘটনা যদি এবছর ঘটে যায় তাহলে খুব সমস্যার বিষয়। এবং এখানেই কিন্তু যারা কোচ রয়েছে, যারা মেন্টার রয়েছে, তাদেরকে বড় রোল প্লে করতে হয়। চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভো, ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে তাদেরকে কাজ করতে হবে, কোথাও একটা বসতে হবে, আলোচনা করতে হবে যে ভাই তুমি 23 কোটি পেয়েছো, 24 কোটি পেয়েছো, কি হয়েছে না হয়েছে, ট্রলিং এ সমস্ত ভুলে যাও, জাস্ট মাঠে যাও। 5 বছর আগে বা 3 বছর 4 বছর আগে, 5 বছর আগে ছিলই না, কেকেআরের জন্য যেভাবে খেলতে ঠিক সেইভাবে এখন খেলো, দামটা ভুলে যাও, ট্যাগটা হাঁটিয়ে দাও। তো এখানেই কোথাও একটা গৌতম গম্ভীরের মতন বড় পার্সোনালিটি ডাগ আউটে না থাকাটা কেকেআরের প্লেয়াররা মিস করতে চলেছে। গৌতম গম্ভীরের মতন বড় পার্সোনালিটি থাকলে সে এসে কিছু কথাবার্তা বললে সেগুলো না ডেফিনেটলি মেন্টালি একটা ইম্প্যাক্ট তো ফেলেই, যেটা হয়তো চন্দ্রকান্ত পণ্ডিত সেই জায়গাটা হয়তো করতে পারবেন না। তো সেটা দেখা যাক কি হয়। তবে গম্ভীরকে কেকেআর রিয়েলি মিস করছে। এবং দেখুন এই বছরটা যদি কেকেআর কথা কামব্যাক করে দিল আলাদা ব্যাপার, কিন্তু যদি এরকমভাবেই চলতে থাকে একটা কথা বলতে হবে যে গৌতম গম্ভীরহীন কেকেআর সম্পূর্ণ একটা যেন আলাদাই দল দেখায়, এবং গৌতম গম্ভীর ক্যাপ্টেন হিসেবে থাকলে বা মেন্টার হিসেবে থাকলে একটা সম্পূর্ণ অন্যই দল দেখায়। এটা কেন হয় প্রত্যেকবার, এর কোনো অবভিয়াস উত্তর নেই। কারণ এই প্লেয়াররাই তো গত বছর খেলেছে, খুব ভালো খেলেছে, কিন্তু তারা এই বছর পারফরমেন্স দিতে পারছে না, যেন গৌতম গম্ভীর তাদের ফর্মটা নিয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা তো সত্যি বলতে হতে পারে না, এগুলো কোনো যুক্তি নয়, ক্রিকেটিং ব্যাখ্যায় নেই, পুরো জিনিসটাই মেন্টাল গেম। দেখা যাক সেই মেন্টাল গেমে কেকেআর কীভাবে কামব্যাক করে, সবটাই কিন্তু মেন্টাল আমি মনে করছি, কারণ এরাই কেকেআরকে গত বছর চ্যাম্পিয়ন বানিয়েছে। এখন অনেক ক্ষেত্রে অঘটন ঘটে, কিছু সমস্যা তৈরি হয়। আমার মনে আছে 2021-এ সিএসকে চ্যাম্পিয়ন হলো, ভীষণ ভালো একটা টিম ছিল, মেগা অকশন হয়ে গেল, টিমটা ভেঙে গেল। 22-এ সিএসকের পারফরমেন্স প্রচণ্ড খারাপ হলো, সেই সেম জিনিসটা কেকেআরের সঙ্গে এই বছর হয়ে যাবে না তো? হতে কিন্তু পারি, কারণ মেগা অকশন হয়েছে, টিমটা ভেঙেছে, সল্ট নেই, ক্যাপ্টেন চলে গেছে, কোচ চলে গেছে, নীতিশ রানা নেই যা 2000+ রান এই ফ্র্যাঞ্চাইজির হয়ে রয়েছে, স্টার্ক নেই যে প্লে অফস এরকম উইকেট দিয়েছে, একটু তো প্রবলেম হয়েছে। দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই গোটা ভিডিও সম্পর্কে আপনাদের বক্তব্য তুলে ধরুন কমেন্ট বক্সে। এবং যারা ক্রিকেট ভালোবাসে, আইপিএল প্রচুর দেখে, কেকেআরের ফ্যান্স বা মুম্বাইয়ের ফ্যান্স, তাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দিন। বেঙ্গলের এরকম ক্রিকেট অ্যানালাইসিস চ্যানেল আপনারা খুব বেশি দেখতে পাবেন না, তো আমরা একটু গ্রো করবার চেষ্টা করছি, সেখানে আপনাদের সাপোর্ট প্রয়োজন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনারা নিজেরা সাবস্ক্রাইব করুন সবার আগে, তারপর তো বন্ধু। থ্যাংক ইউ, টাটা।